রাজনীতির মাঠে নির্বাচন নিয়ে সংশয় হতাশা সন্দেহের সুর বাজলেও দলগুলো মূলত উঠে গেছে ভোটের ট্রেনে। প্রশ্ন হলো, সেই ট্রেনে কোন দলের অবস্থান কেমন হবে? যাত্রা কি এককভাবে হবে নাকি জোটবদ্ধভাবে নির্বাচনী বৈতরণী পার হতে চায়? এরই মধ্যে শুরু হয়ে গেছে ভোটের মাঠে জোটের রাজনীতি। দলগুলো ঝেড়ে না কাশলেও ভেতরে ভেতরে চলছে নানা আলোচনা। একদিকে লিয়াজো কমিটির বৈঠক, অন্যদিকে সমমনাদের সঙ্গে রুদ্ধদ্বার আলোচনায়ও বসছে বিএনপির হাইকমান্ড। আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনের শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব, এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা পর্যায়ে আমরা মনে করব আমাদের সাথে লাইক মাইন্ডেড যারা আছে আমাদের জোট গঠনের চেষ্টা হবে। তবে এখনো আমাদের জোট গঠনের কোনো পরিকল্পনা ঘোষিত হয় নাই, তবে করব না এরকম কথাও নয়। যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলো বলছে বিএনপির সঙ্গে জোট গঠনে আগ্রহী তারা। আমাদের দিক থেকে এরকম ব্যাপারে কোনো আপত্তি নেই, জোটগত নির্বাচন হতেই পারে। এত বড় একটা আন্দোলন, সেই আন্দোলনগুলো লক্ষ্য সেট হয়ে আছে অলরেডি, সেগুলো অ্যাচিভ করবার জন্য বরঞ্চ ব্যাপক সর্বব্যাপক জাতীয় ঐক্য হওয়া দরকার। এটা নিয়ে সাধারণ কথাবার্তা হয়েছে। নির্দিষ্টভাবে আমাদের দল বা গণতন্ত্র মঞ্চের সাথে আমরা অনেক বিষয় নিয়ে অনেক গভীরে আলাপ আলোচনা করছি। নির্বাচনের ধরন, অ্যালাইনমেন্টের ধরন বা বোঝাপড়া কীরকম হবে, মনে হয় এটা বুঝতে হতো আরও কিছুদিন সময় লাগবে। জোটের পাশাপাশি আলোচনায় বেশি গুরুত্ব পাচ্ছে চলমান রাজনৈতিক গতিবিধি। জোটটা কীরকম হবে, এটা ধরেন এটা একটা নির্বাচনী জোট হতে পারে, একটা অ্যালাইনমেন্ট হতে পারে, এটা বহুমাত্রিক সমঝোতার প্রশ্ন আছে। সেটা আমি মনে হয় যে আগামী এই নির্বাচনের বলটা যত বেশি মাঠে দ্রুত গড়াবে, তত বেশি এটা নিয়ে আরও আলাপ আলোচনা হবে। তারেক রহমান সাহেব বলেছেন উনি জাতীয় সরকার করবেন, সবাইকে নিয়ে সংস্কার করতে চান। ওনার সাথে আমাদের যে 2-একবার বৈঠক হয়েছে উনি বলেছেন, কিন্তু এইটা কোনো এজেন্ডা করে উনি পেশ করেননি। আমরা এজেন্ডা হিসেবে কিছু করিনি এখন পর্যন্ত। জোটগত নির্বাচন হওয়ার পক্ষে আমরা আছি, বিপক্ষে নই, কিন্তু সেটা কর্মসূচির ভিত্তিতে হতে হবে। নির্বাচনের ক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনীতির খেলা পাল্টাবে বলেও মনে করেন রাজনীতিকরা। জনগণকে বোঝাতে হবে, বুঝিয়ে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। গেল ৩রা আগস্ট মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নাটোর সুগার মিলে চলে দুর্ধর্ষ ডাকাতি। একদল ডাকাত ১২ জন নিরাপত্তারক্ষীকে বেঁধে রেখে ৯০,৪০,০০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। নাটোর সদর উপজেলার মদনহাটি গ্রামের কৃষক লেজামুদ্দিন এবছর ৬ বিঘা জমিতে আখ আবাদ করেছেন। সুগার মিলে ডাকাতির ঘটনায় আখ নিয়ে পড়েছেন বিপাকে। দুশ্চিন্তা, আখ মারাই মৌসুম দেরিতে হলে পরবর্তী ফসল আবাদ করতে পারবেন কিনা। লেজামুদ্দিনের মতো একই সমস্যা স্থানীয় হাজারো কৃষকের। বর্ষার কারণে এখন কুশেলের জমিতে এক মাজা পানি, কুশেল নষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে মেলও নাকি শুনেছি ডাকাতি হয়ে গেছে। আমরা কুশেল দিয়ে যাবো। আমার ফসলই হচ্ছে কুশাল, অন্য কিছু নাই। এই কুশাল দিয়েই সব কিছু। আমরা তো তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে মরে যাব না খায়। এদিকে সুগার মিল কর্তৃপক্ষ বলছেন ২০০৮ সাল থেকেই লোকসানে চলছে চিনিকলটি। চিনিকলটি লাভজনক করতে ২০২৫-২৬ অর্থ বছরের মারাই মৌসুমে উৎপাদন আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সম্প্রতি ডাকাতিতে লুট হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় আখ মারাই অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও কর্তৃপক্ষ আশা করছে নভেম্বরে আখ মারাই শুরু করতে পারবেন। যে সমস্ত যন্ত্রাংশগুলো চুরি হয়ে ডাকাতি হয়ে গেছে, সেগুলো সংগ্রহের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। চাষিদের আখ ক্রয়ে বা তাদের আখ বিক্রয়ে, আখ মানে মিল ক্রাশিংয়ে কোনো ক্রাশিং বিঘ্নিত হবে না, নির্দিষ্ট সময়ে মিল চালু হবে। দ্রুত মিলের লুট হওয়া যন্ত্রাংশ উদ্ধারের পাশাপাশি নভেম্বরে মিল চালুর দাবি কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক। পদ্মা সেতু চালু হওয়ার পরে ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বেড়েছে প্রায় ৬ গুণ। দক্ষিণাঞ্চলের ৯টি জেলার প্রায় ২০,০০০ যানবাহন প্রতিদিন চলাচল করে এই মহাসড়কটি দিয়ে। কিন্তু এই মহাসড়কের ফরিদপুরের ভাঙা থেকে মাদারীপুরের ভুরঘাটা পর্যন্ত সড়কটি এই পরিমাণ যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী। বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় পরিণত হয়েছে মরণ ফাঁদে। ধীর গতিতে চলছে যানবাহন, তারপরও ঘটছে হরহামেশা দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। রাস্তা দেখা যাচ্ছে যে আপনার ভাঙার পর থেকে একবার বরিশাল ভুরঘাটা পর্যন্ত পুরো রাস্তাটি খারাপ। ভাঙ্গা থেকে রাস্তাটা বরিশাল পর্যন্ত ভাঙ্গা, মস্তাবর পর্যন্ত এই ভাঙ্গা রাস্তাটা চাপা হয়ে গেছে। এই রাস্তাটা দ্রুত
ঠিক করতে হবে। রাস্তার যানজট, রাস্তা হলো সিঙ্গেল, এখন এখানে ফুল লাইন না হইলে গাড়ি চালানো অনেক কষ্ট। রাস্তার অবস্থা একদম নাজেহাল অবস্থা। রাস্তার যে অবস্থা এটা কোনো ভাষা প্রকাশ করা যায় না যে কত অসহনীয় অবস্থায় আমরা আছি। অপ্রশস্ত সড়ক এবং খানাখন্দ সৃষ্টি হওয়ায় দুর্ঘটনা বাড়লেও সড়কের শৃঙ্খলা রক্ষার্থে কাজ করার কথা বলছে হাইওয়ে পুলিশ। রাস্তায় শৃঙ্খলা বজায় রাখা যায়, একই সাথে দুর্ঘটনা কমিয়ে আনা যায়, সে বিষয়ে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। এই রাস্তাগুলি যদি মেরামত দ্রুত করা সম্ভব হয়, একই সাথে রাস্তাটা যদি প্রশস্ত করা হয়, আশা করি এই দুর্ঘটনা আমরা অনেকাংশে কমিয়ে নিয়ে আসতে পারব। জরুরি ভিত্তিতে সড়কটির মেরামতের কাজ চলমান রয়েছে। আগামীতে 6 লেনে উন্নীত করার কথা জানালেন মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী। এই পুরো রাস্তাটাকে 6 লেনে উন্নীত করা, 4 লেন মেইন হাইওয়ে এবং দুই পাশে দুটো সার্ভিস লেন। সেটা করার জন্য আমরা অলরেডি ভাঙা থেকে ভুলঘাটা পর্যন্ত আমাদের যে অংশ, সেখানে যে এলাকাস গুলো 5টার মধ্যে আমাদের 3টাই শেষ হয়ে গিয়েছে, আর বাকি দুটোর শেষ পর্যায়ে সাধারণত সে পর্যায়ে আছে। এই মহাসড়কে গেল 2রা আগস্ট রাতে সাকুরা পরিবহনের একটি বাস উল্টে 7 জন গুরুতর আহত হয়। ডিবিসি নিউজ ডেস্ক। 2018 সালে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত হয় শরীয়তপুর গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালটির জরুরি বিভাগে প্রতিদিন চিকিৎসা নেন 400 থেকে 500 রোগী, অথচ সেখানে 47 জনের পদ থাকলেও চিকিৎসক আছেন মাত্র 2 জন। সরেজমিনে দেখা যায় হাসপাতালের কাউন্টারে অনেক রোগীর ভিড়। অন্তঃবিভাগের রোগী ভর্তি আছেন 83 জন, অথচ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একাই দেখছেন রোগী। পর্যাপ্ত বিছানার অভাবে মেঝেতে চিকিৎসা নিচ্ছে অনেকে, আর যত্রতত্র পড়ে আছে ময়লা আবর্জনা। দুর্গন্ধ ছড়াচ্ছে হাসপাতালের চারপাশে। প্রথম সমস্যাই আমাদের হাসপাতালে হয়েছে ডাক্তার সমস্যা। কোনো ডাক্তার নাই, রোগী অনেক রোগী হাসপাতালে এখানে হাঁটাহাঁটি করে। এখানে গানি ডাক্তার নেই, যার কারণে আমাদের সমস্যা হয়। আমাদের সবকিছু খুলে বলতে হয়, কিন্তু এখানে সবকিছু খুলে বলা যায় না। এদিকে হাসপাতালে গাইনি বিশেষজ্ঞ না থাকায় সেবা বঞ্চিত প্রসূতিরা ভুগছেন নানা জটিলতায়। এই যে স্বাস্থ্য কেন্দ্রে থাকিয়া যদি কোনো সেবা না পায়, তাহলে এই সেবা কেন্দ্রের এখন কোনো আছে? আজকে 2-3 মাস যাবত কোনো ওষুধ নাই, সেবা নাই, কিচ্ছু করতে পারতেছে না। সেবামূলক প্রতিষ্ঠানের জন্য ভালো একজন ডাক্তার নিয়োগ করুক, ভালো পরিচালনার একজন ডাক্তার নিয়োগ করলে সেবা মান বাড়বো। অতিরিক্ত রোগী সামলাতে গিয়ে শারীরিক ও মানসিক চাপের কথা জানালেন চিকিৎসকরা। চেষ্টা করে যাচ্ছি সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। আমাদের শ্রদ্ধেয় ইউএচএপিও মহোদয় স্যার উনি নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। আমাদের চিকিৎসকরা কোনো বিশ্রাম তো পাচ্ছেই না, তারা শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তেছে। একটা 31 শয্যার হাসপাতালে ডাক্তার থাকার কথা 17 জন, সেখানে মাত্র আমার 1 জন মেডিকেল অফিসার আর 1 জন শিশু ডাক্তার অ্যাটাচমেন্ট অর্ডারে এখানে কাজ করতেছে। গাইনি রোগী আমরা দেখে দিচ্ছি, কিন্তু সিজার করা সম্ভব না। উপজেলার ভেঙে পড়া স্বাস্থ্যসেবা সচল করতে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক সিটি স্টেশন সৌন্দর্য, নির্মাণশৈলী আর আধুনিকতায় দেশের অন্যতম স্টেশন। সাভার ও গাজীপুর শিল্পাঞ্চল কাছাকাছি হওয়ায় প্রতিদিন 10 থেকে 12,000 যাত্রী যাতায়াত করলেও স্টেশনটি থাকে একেবারেই ফাঁকা। সারাদিন এই স্টেশনে থামে একটি লোকাল ট্রেন, সেখানের প্রতিদিনের বরাদ্দ মাত্র 70 থেকে 80টি টিকিট। শুধু প্রকল্প করে রাখলেই হবে না, এটা যদি কার্যকর না হয় শত শত কোটি টাকা খরচ করে এখানে কোনো লাভ হয় নাই। চান্দরা ছাড়া কোনো উত্তরবঙ্গে কোনো যাওয়ার কোনো বিকল্প নাই। এই চান্দরা থেকে গেল যদি ট্রেনটা যদি এই জায়গায় থামতো, তাহলে তো আমরা আর কষ্ট হইতো না। এখানে যদি স্টপেজ থাকতো রাজশাহীর দিকে যেতে অনেক সুবিধা হতো, বাসপথে যেতে হতো না, এবং কস্টিং কম হতো, সময় কম লাগতো। অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে টিকিট কাউন্টার আর ভিআইপি রুমের যন্ত্রাংশ, ফলে চুরি, ছিনতাই সহ মাদকসেবীদের নিরাপদ আশ্রয়স্থল স্টেশনটি। গাজা থেকে মদের থেকে শুরু করে সব এখন সবাই জানে, মোটামুটি সব জায়গায় এগুলি চলে। এগুলির প্রতিবাদ কেউ করতে পারে না। মাদকদ্রব্য যেগুলো ব্যবহৃত হয় এগুলো কিন্তু অনায়াসেই কেন হয়। সরকার যদি চোখ থাকে তাহলে মনে হয় এই জায়গাটা আমরা ভালোভাবে চলাফেরা করতে পারবো। স্টেশনের পাশেই রয়েছে হাইটেক সিটি এবং গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী এবং প্রযুক্তি কর্মীদের যোগাযোগে কোনো কাজেই আসছে না স্টেশনটি। তবে এরই মধ্যে পর্যাপ্ত ট্রেন
নেওয়া হয়েছে। সাভার, জিরানি এদিকের যে যাত্রীগুলা আমাদের স্টেশনে প্রায় সময় আসে গাড়ির জন্য, কিন্তু এখানে স্টপেজ না থাকার কারণে ওনাদের হয় জয়দেবপুর অথবা টাঙ্গাইলের দিকে আমাদের পাঠিয়ে দিতে হয়। উত্তরবঙ্গের দিকে যদি ট্রেনের স্টপেজগুলা একটা ছাড়া দুইটা বা দুইটা তিনটা স্টপেজ দেওয়া যায় তো সেক্ষেত্রে যাত্রীর পরিমাণ অবশ্যই আরও বাড়ত। 2016 সালে শুরু হয় নান্দনিক এই স্টেশনের নির্মাণ কাজ, শেষ হয় 2018 সালে। জংশনটির উদ্বোধন করা হয় একই বছর 1 নভেম্বর। ডিভিসি নিউজ ডেস্ক। বর্ষা এলে পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে ফুলে ফেঁপে ওঠে শেরপুরের সোমেশ্বরী নদী। ঝিনাইগাতি উপজেলা কাংসা ইউনিয়নের নাচমোহরীতে নদীর স্বাভাবিক প্রবাহ আটকে দিয়েছেন স্থানীয় প্রভাবশালী দুই ভাই নফেল ও নজরুল। ইট দিয়ে বাঁধ তুলে মাছ ধরছেন তারা, আর এতে ভোগান্তিতে পড়েছে নদী পাড়ের সাধারণ মানুষ। স্থানীয়রা জানায় প্রতি বছরই একইভাবে নদীর প্রবাহ আটকে দেয়া হয়। এতে আশপাশে প্রায় 3 শতাধিক একর জমি পানিতে নিমজ্জিত থাকে। ফলে আমন ধানের বীজ বপন করতে পারছেন না অন্তত 70 থেকে 80 জন কৃষক। ক্ষতিগ্রস্ত হচ্ছে শতাধিক পরিবার। তাদের অভিযোগ প্রশাসনকে একাধিকবার জানালেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। নফল মিয়া এটা আজকে প্রায় 10-15 বছর যাবৎ ওই মরা নদীতে বাঁধ দিয়ে ওর মধ্যে মাছ মারে। বাদ দেওয়ার পরে আঙ্গুর ডুবি থাকে, আবার ছোট করে পাই না। এই বাঁধের জন্য পানি বের হইতে পারে না, এই বাঁধের জন্য আমরা জমি আবাদ করতে পারি না। স্থানীয় ইউপি চেয়ারম্যানের দাবি একাধিকবার চেষ্টা করেও বাঁধ সরাতে পারেননি তিনি। এখানে যে ওরা বাঁধটা দিছে এটার পরিবর্তে আমরা এই এলাকার মেম্বার এবং আমরা মিলে অনেকবার এই বিষয়টা নিয়ে তাদের সাথে বসেছি, মীমাংসা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু তারা কোনোভাবেই মীমাংসাতে রাজি না। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন এ বিষয়ে তিনি কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস তার। সরকারি খাল দখল করে এভাবে কোনো ধরনের বাঁধ নির্মাণ করার এর কারণে আমরা এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া মাত্রই আমরা আইনগত ব্যবস্থা নেব। এদিকে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত নফেল ও নজরুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। সোমেশ্বরী নদীর এই বাঁধ দ্রুত উচ্ছেদ করে নদীর প্রবাহ স্বাভাবিক করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। বিশাল জলরাশিতে নানা রঙের বড় বড় পালতোলা নৌকা ভেসে যাচ্ছে আমস্টারডামের উত্তর সাগরে। সেই সাথে ভাসছে ছোট ছোট বাহারি রঙের নৌকা, রঙিন পতাকায় সজ্জিত জাহাজ, সেই সাথে হর্ন বাজছে জোরে সোরে। কমলা রঙের ধোঁয়া আকাশে ছড়িয়ে আয়োজনকে করে তুলেছে আরও প্রাণবন্ত। এবারের উৎসবে 50টিরও বেশি বিশাল পালতোলা জাহাজ ও 7 শতাধিক ঐতিহাসিক জাহাজ অংশ নিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকেও অংশ নিয়েছে শত শত ছোট ও বড় জাহাজ। মনোমুগ্ধ করে এই সমুদ্র উৎসব দেখতে হাজারো দর্শনার্থীর ভিড়। উদ্বোধনের পর প্রতিটি জাহাজকে কামানের ধ্বনি এবং জাতীয় সঙ্গীত দিয়ে স্বাগত জানানো হয়। এখানে অনেক সুন্দর সুন্দর জাহাজ আছে, দেখতে অসাধারণ। এখানে পরিচিত কিছু মানুষও আছে, তাদের দিকে হাত নাড়ানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তীরে সমস্ত জায়গা দখল করেছে দর্শনার্থী। আমি সারাদিন নৌকা দিয়ে এদিক ওদিক যাত্রা করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথম দিন শেষ হয়েছিল বর্ণিল আতশবাজির প্রদর্শনীতে। উৎসব চলবে সপ্তাহ জুড়ে। দর্শনার্থীদের জন্য রয়েছে ঐতিহাসিক জাহাজগুলোতে ঘুরে দেখার সুযোগ। সেল উৎসব প্রথম আয়োজন করা হয়েছিল 1975 সালে আমস্টারডামের 700 বছর পূর্তি উপলক্ষে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।